আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, অনেকদিন পর আজকে অনেক কিছুই চেঞ্জ আর কি। আহ, আমাকে একটু কমেন্টে জানাবেন যারা জয়েন করছেন। যারা যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা। এই যারা জয়েন করছেন, মানে আমি আজকে মাইক্রোফোন ইউজ করতেছি, অন্যদিন তো মাইক্রোফোন ছাড়াই ক্লাস নেই। তো আজকে হচ্ছে মাইক্রোফোন ইউজ করতেছি। আজকে আমার আগের ফোনটাও ঠিক হয়েছে, আর আপনাদের আগের যে বোর্ডটা ছিল সেটাও হচ্ছে আমি চেঞ্জ করছি আর কি। চেঞ্জ করছি মানে আমি যেখানে থাকি এখানে এর থেকে বড় বোর্ড আর পাইলাম না আর কি। হ্যাঁ, আগের বোর্ডটা হচ্ছে এসির বাতাসে ভিতরে ইয়া না, ইয়া তো প্লাইউড আর কি, ওটা ভিজে নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওই বোর্ডটা অনেক বড় ছিল, তো এখানে ওই টাইপের বোর্ড পাইলাম না, হয়তো সামনে আনবো আমি। তো আপাতত হচ্ছে এই জন্য আজকে ক্লাসে অনেক কিছুই চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন, যারা জয়েন করছেন কাইন্ডলি। হ্যাঁ, যে সাউন্ডটা ঠিক আছে কিনা, শুনতেছেন কিনা, কারণ আজকে আমি উইদাউট, মানে উইদাউট না, মানে উইথ উইথ ইয়া হচ্ছে ক্লাস করতেছি আর কি। হ্যাঁ, উইথ মাইক্রোফোন। যারা জয়েন করছেন, মানে আমি আপাতত করছি এই জন্য আজকে। আচ্ছা, সব ঠিকঠাক আছে কিনা বলেন। হ্যাঁ, ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আজকে মনে হয় আমি একটু আস্তে আস্তে কথা বলতে পারবো। অন্যদিন তো আরো অন্যদিন আরো মানে জোরে কথা বলা লাগে, আজকে একটু আস্তে কথা বলবো তাইলে। ওকে। এই যে এখন আবার আরেকজন বলতেছে মাইক্রোফোন না হলে ভালো হয়। মাইক্রোফোনে কি সমস্যা কি? মাইক্রোফোন নাকি আপনাদের কয়েকজন বলতেছে স্যার মাইক্রোফোন ইউজ করেন, মাইক্রোফোন ইউজ করেন। আমি আজকে মাইক্রোফোন খুঁজে বের করলাম, এখন বলতেছেন মাইক্রোফোন ইউজ না করলে ভালো হয়। মাইক্রোফোনে কি কোনো সমস্যা হয়? মাইক্রোফোনে কোনো সমস্যা হয় কিনা? ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমাদের আপনাদের কয়েকটা গুড নিউজ দেই। গুড নিউজ হচ্ছে, প্রথম গুড নিউজ হচ্ছে আজকে কিন্তু ক্লিয়ার দেখতেছেন, ঝকঝকা। হ্যাঁ, আমি যখন দেখলাম যে আজকে ভিডিও ঝকঝকা ঝকঝকা হচ্ছে আমার ফোন। ওই বলছিলাম যে আপডেট দেওয়ার পরে আমার ফোন হচ্ছে ভার্সন চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 15 ভার্সনে চলে গেছিল। তো অ্যান্ড্রয়েড 15 ভার্সন হচ্ছে আপনার ইয়া হয় না, কি বলে, ফেসবুকের ল্যান্ডস্কেপ বা রোটেশন হচ্ছে সাপোর্ট করে না। সো এই প্রায় 1-1.5 মাস আমি এটা নিয়ে ভুগছি, ভাবছি একটা ফোনই কিনে ফেলবো আর কি। তো যাই হোক, আমি 3-4 বার যাওয়ার পরে এই যে আজকে হচ্ছে শেষমেশ হচ্ছে ভার্সন চেঞ্জ করে দিছে। অ্যান্ড্রয়েড 15 ছিল, 15 থেকে এই যে আজকে হচ্ছে আমাকে 14 তে নিয়ে আসছি। এখন ওই ফোনে যে আজকে আপনারা ল্যান্ডস্কেপ ক্লাস দেখতেছেন আর কি। এতদিন কিন্তু ল্যান্ডস্কেপ হয়নি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, ওকে, রিয়েল ভয়েস পাওয়া যায় না? রিয়েল ভয়েস কেমনে পাওয়া যায়? মাইক্রোফোন তো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আর সেকেন্ড হচ্ছে আপনাদের ইংরেজির ক্লাস, মাত্র 2টা ক্লাস হয়েছে, আমি নিয়েছিলাম। আপনাদের ইংরেজি স্যার ঠিক হয়েছে, উনি আমার আগের ব্যাচের ক্লাস নিয়েছিলেন এবং খুবই দক্ষ একজন শিক্ষক। 40 বিসিএস ক্যাডার আর কি, শিক্ষা ক্যাডার ইংরেজির। তো ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এই সপ্তাহ থেকে আপনাদের ক্লাস নেবে। সপ্তাহে যেহেতু ইংরেজি ক্লাস আমাদের একটু কম হয়েছে, সো আমি ইংরেজি ক্লাস সপ্তাহে 2 দিন দিছি আর কি। হ্যাঁ, সোমবার আর বুধবার। আপনাদের রুটিন হচ্ছে শনি, সোম, বুধ, শুক্র। সোম আর বুধবার হচ্ছে স্যার ক্লাস নেবেন আর কি। হ্যাঁ, আর আমি আপনাদের আরেকটা মতামত চাইছিলাম, সেটা হচ্ছে আপনাদের ক্লাসের সংখ্যা আমি বাড়াবো, মানে 5 দিন। হ্যাঁ, 5 দিন না হলে ক্লাস কেমন? ধরেন যদি আপনি সপ্তাহে 2 দিন ইংরেজি করেন, তাহলে একদিন অঙ্ক করলেন, অন্য সাবজেক্ট আর পড়া লাগবে না। আরো অনেক সাবজেক্ট আছে, বাংলা আছে, জিকে আছে, ফোকাস রাইটিং আছে, আইসিটি আছে, হবে না কিন্তু। হ্যাঁ, তো আমি মানে বলছিলাম যে আপনাদের, আমি বলে রাখছিলাম ঈদের পরে আপনাদের 5 দিন দিতে পারি আমি। হ্যাঁ, তো যাই হোক, আপাতত চলতে থাক। যদি
আচ্ছা, আহ, না লোকমান স্যার না, স্যারের নাম হচ্ছে সমেন মজুমদার, 41 বিসিএস ক্যাডার। হ্যাঁ, আচ্ছা ওকে। তো যাই হোক, হচ্ছে যে আমি বলছিলাম ঈদের পরে আপনাদের ক্লাস সংখ্যা বাড়তে পারে আর কি। হ্যাঁ, তো আপাতত চলতে থাক। হয়তো আপনাদের একটু জানাই রাখলাম, ক্লাস না বাড়াইলে কিন্তু শেষ হবে না। হ্যাঁ, আবার বললাম, আর পরীক্ষা কখন দিয়ে দেয় এর ঠিক নেই। আর অনলাইন সামনে দেশের কি অবস্থা হয় ঠিক নেই, এর আগে অনলাইন কিন্তু সব বন্ধ হয়ে গেছিল, ফেসবুক আর কি। হ্যাঁ, সো যাই হোক, আমি ক্লাস দিতে চাই, আমি ক্লাস দিতে চাই, আপনারা ক্লাস নেন। অন্য জায়গায় ক্লাস হয় না। হ্যাঁ, অন্য অনলাইনে শুনবেন ক্লাস নাকি কয়েকজন না ভর্তি হতে এসে আমার সাথে কথা বলতে চায় সরাসরি, তাছাড়া ভর্তি হবে না। পরে আমি জিজ্ঞেস করলাম রহস্য কি, পরে বলছে স্যার আমি তো কয়েক জায়গায় ভর্তি হয়েছি, 4-5টা ক্লাস নেওয়ার পরে স্যারও নাই, ওই অনলাইন পেজও নাই, গ্রুপও নাই, কাউরে পাই না, আমার টাকাগুলো মাই। আমি আপনাদের ক্লাস দিতে চাইতেছি, ঠিক আছে, ক্লাস করতে থাকেন আর কি। হ্যাঁ, সাউন্ড ফ্যাশ ফ্যাশ করে, অন্য জায়গায় ক্লাস হয় না। অন্য অনলাইনে শুনবেন ক্লাস নাকি কয়েকজন না ভর্তি হতে আসে। আমি তো ক্লাস ঠিকই, সাউন্ড ঠিকই শুনতেছি, সাউন্ড ঠিক আছে তো। আচ্ছা তাহলে এটা খুলে ফেলি। হ্যাঁ, আপনাদের যেহেতু সমস্যা, আমি খুলে ফেললাম। ওকে, দেখেন এখন ঠিক আছে কিনা। আচ্ছা, এখন কোনো সাউন্ড টাউন নাই। হ্যাঁ, এখন আমি ভয়েসে কথা বলতেছি, এখন ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমি আগের ভয়েসে কথা বলে সমস্যা হয় না, কারণ আছে ওই ফ্যান ঘুরলে আবার কথা শুনতেন না, আমি তো ফ্যান অফ করে রাখছি, এসি চলতেছে আর কি। হ্যাঁ, সো সব সাউন্ড মাইক্রোফোন ছাড়াই শোনার কথা আর কি। তো যাই হোক, একটু হেডলাইন দেন। ও আরেকটা বলি হচ্ছে, আপনাদের আমি এর আগের দিনের ইয়াটা আমি দিতে পারি নাই। তো গত দিনেরটা ওখানে আমি দুইটা পড়াইছিলাম, আর আজকেরটা একসাথে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে, কালকের মধ্যে চেষ্টা করবো দিতে। আচ্ছা, আমার ডাস্টার আমার কে নিছে জানি না, ডাস্টার একটু পরে খুঁজি। হ্যাঁ, আমরা শুরু করি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের একটু লেখেন ফোকাস রাইটিং 2। বিসমিল্লাহির রহমানির রহিম। ফোকাস রাইটিং লেকচার 2। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে ওকে। আচ্ছা দেখেন, দিকে সরে গেল কেন। আচ্ছা দেখেন, ফোকাস রাইটিং 2। আচ্ছা দেখেন, আপনারা বর্তমানে, হ্যাঁ, আপনারা জানেন যে ফোকাস রাইটিং হচ্ছে একদম সাম্প্রতিক বা হচ্ছে অর্থনৈতিক বাণিজ্যিক এই বিষয়গুলো আসে। তো সেদিন আমি আপনাদের একটা খুব জটিল মানে ইম্পর্টেন্ট জিনিস পড়াইছিলাম, আর আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে গত দিনেরটাও আরো থেকে আরো বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি সামনে আগামী 2-4-6 মাসে কোনো পরীক্ষা দেন, দেখবেন যে এটা আসবে পরীক্ষাতে ইনশাআল্লাহ, সম্ভাবনা আসার সম্ভাবনা বেশি। একটু লেখেন, লেখেন হেডলাইন দেন, ট্রাম্পের পাল্টা শুল্ক। হ্যাঁ, ট্রাম্পের পাল্টা শুল্ক, বাণিজ্য যুদ্ধ যেটা আর কি। হ্যাঁ, বাণিজ্য যুদ্ধ আমরা আরেকটা টপিক শিখবো, চীনের সাথে বা বিশ্বের সাথে বাণিজ্য যুদ্ধ। পাল্টা শুল্ক, এটা আরেকটা নাম হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, আরেকটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। আমার কথাগুলো শুনবেন, আমি এটার জন্য নোট দিব। হ্যাঁ, এই যে আমি লিখে রাখছি, আমি নোট দিব আপনাদেরকে। হ্যাঁ, সমস্যা নেই, আমার কথাগুলো একটু শুনবেন, তাইলে হবে, তাইলে মনে থাকবে। জাস্ট আমার কথাগুলো একটু শুনবেন, তাইলে হচ্ছে মনে থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর উপরে লেখা যাবে, সমস্যা নেই।
আচ্ছা, রেসিপ্রোকাল ট্যারিফ। আচ্ছা, তো জানেন যে বর্তমানে হচ্ছে এই প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে বিষয়টা উল্টাপাল্টা লাগাই দিছে আর কি। কি উল্টাপাল্টা লাগাই দিছে? সে হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই একটা স্লোগান দিয়ে সে কি করছে, মানে বাধ্যতামূলক হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের সাথে যে বাণিজ্যিক একটা যে রীতিনীতি ছিল বা যে ট্যারিফ ছিল, যে ট্যাক্স ছিল, সেটা হচ্ছে আচমকা উল্টাপাল্টা করে দিছে। আচ্ছা, সেটা হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা আরেকটা নাম হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। হ্যাঁ, রেসিপ্রোকাল ট্যারিফ বা ট্রাম্পের পাল্টা শুল্ক, বাণিজ্যিক শুল্ক আর কি। তো বিষয়টা আসলে কি দেখেন, আমার কথাগুলো শুনেন, হ্যাঁ কথাগুলো শুনেন, তাইলে হচ্ছে আপনার মনে থাকবে আর কি। হ্যাঁ, আপনি পারবেন ইনশাআল্লাহ আমার কথাগুলো যদি একটু শুনেন। আচ্ছা, মাইক্রোফোন ছাড়াই হবে, আল্লাহ আলহামদুলিল্লাহ ভয়েস খারাপ দেয় নাই। হ্যাঁ, আমি তো অফলাইনে যখন ক্লাস নেই, হ্যাঁ 150 স্টুডেন্ট ছিল, কনফিডেন্স এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাইক্রোফোন ছিল, আমি মাইক্রোফোন ইউজ করি নাই, ইনশাআল্লাহ ওই পর্যন্ত যায়। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে দেখেন ঘোষণা। হ্যাঁ, এই পয়েন্টগুলো আমার সাথে সাথে লিখবেন, আমি বলতে থাকবো, আমি যে পয়েন্টগুলো না লিখলেই নাই তথ্যগুলো সেটা লিখবো এবং আপনি আমার সাথে শুনবেন, সাথে সাথে লিখবেন। তো ট্রাম্প যখন এই যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে সে আমেরিকাকে আবার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই স্লোগানের উপর ভিত্তি করে সে কি করলো, সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে অযৌক্তিকভাবে কিছু ট্যারিফ ঘোষণা করলো। এবং এই ট্যারিফটা স্বাভাবিক ট্যারিফ না, এটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। সেটা কি ঘোষণা কবে? 2 এপ্রিল 2025। 2 এপ্রিল 2025 হচ্ছে ট্রাম্প হচ্ছে কি করছে, রেসিপ্রোকাল ট্যারিফ যেটা, এটা ঘোষণা করে। আচ্ছা, রেসিপ্রোকাল ট্যারিফটা আসলে কি? তো সে কি করে যে পৃথিবীর যত দেশ আছে তাদের সাথে মিনিমাম, মানে সর্বনিম্ন যে দেশের হচ্ছে সে শুল্ক আরোপ করছে, মিনিমাম সে কত, মিনিমাম হচ্ছে 10% হচ্ছে বৃদ্ধি করছে, মিনিমাম 10%। মানে কোন দেশ অনেক বেশি, কোন দেশ মাঝারি, কোন দেশ ইয়া, তাহলে গড় বৃদ্ধি কত ট্যারিফের? মিনিমাম ট্যারিফ বৃদ্ধি হচ্ছে গড় শুল্ক বৃদ্ধি, গড় শুল্ক বৃদ্ধি, গড় শুল্ক বৃদ্ধি হচ্ছে ন্যূনতম 10%। এভারেজ যে বিভিন্ন দেশে সে শুল্ক আরোপ করছে সেটার পরিমাণ মিনিমাম 10%, গড় 10%। আচ্ছা, মিনিমাম 10%। আচ্ছা, এখন এই 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 10% দেশের মধ্যে যাদেরকে দিছে, সে ট্রাম্প গুনে দেখছে যে কোন কোন দেশের সাথে আমাদের এই বাণিজ্য ঘাটতিটা কম, মানে লেনদেন বা এক্সপোর্ট ইম্পোর্টের পরিমাণটা কম, যাদের সাথে এই গ্যাপটা বেশি, যে ট্রাম্প বেশি নিতেছে কিন্তু কম রপ্তানি করতে পারতেছে, এদেরকে সে একটা নাম দিছে বড় অপরাধী। বড় অপরাধী দেশ হচ্ছে, দেখেন সে হচ্ছে বড় অপরাধী মানে সিলেক্ট করছে। হ্যাঁ, বড় অপরাধী দেশ, বড় অপরাধী দেশ, বড় অপরাধী দেশ হচ্ছে 60টি। এই 60টা দেশের সাথে তার বাণিজ্য ঘাট অনেক বেশি, এজন্য এটাকে বলছে মানে মানে বড় অপরাধী দেশ হিসেবে ট্রাম্প সিলেক্ট করছে আর কি। আচ্ছা, এখন এই তার যে এই মানে এক্সট্রা ট্যারিফ দিল, এটার উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য দেখেন, উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, হ্যাঁ এই ট্যারিফের মূল উদ্দেশ্যটা কি? আচ্ছা, মূল উদ্দেশ্য, হ্যাঁ মূল উদ্দেশ্য, ট্রাম্প যে এই যে ট্যারিফটা দিল তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি হ্রাস করা, মানে যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস করা, হ্যাঁ অন্যান্য দেশের সাথে হ্রাস করা। হ্যাঁ, আমার হাতের লেখা ভালো না, এই জন্য আপনাদের বারবার আমি রিপিট করতেছি, কিন্তু যাতে আপনি লিখতে পারেন। মূল উদ্দেশ্য কি? যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশের যে বাণিজ্য ঘাটতি আছে, যে ট্রাম্পের দেশে বেশি পণ্য দিতেছে কিন্তু ট্রাম্পের থেকে পণ্য নিতেছে কম, তাহলে মানে তাদের সাথে কি যে বাণিজ্য ঘাটতি আছে সেটা হচ্ছে কি করা? হ্রাস করা, মানে কমানো আর কি। আচ্ছা, এখন
এখন দেখেন 4 এপ্রিল হবে কি না, এটা তো 2 এপ্রিল। হ্যাঁ, আমি আজকে প্রথম আলো পত্রিকা থেকে আপনি আপনাদের পড়াইতেছি। হ্যাঁ, 2 এপ্রিল, 2 এপ্রিল। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি আরেকবার একটু দেখবো, আমার হয়তো ভুল হইতে পারে। হ্যাঁ, আমি আবার একটু দেখবো আর কি। হ্যাঁ, আমি আবার 2 এপ্রিল বিকাল 4টা এরকম ছিল, স্থানীয় সময় বিকাল 4টা, 2 এপ্রিল। ওকে, আচ্ছা, বাণিজ্য ঘাটতি হ্রাস করা। আচ্ছা, এরপরে আছে কি এখন, আচ্ছা, এটার সাথে একটা ইয়ে করে নেন, ট্রাম্পের পাল্টা শুল্ক ও রিসিপ্রোকাল ট্যারিফ ও বাংলাদেশে তার প্রভাব। এটা হচ্ছে মূল হচ্ছে আমাদের ইয়া আর কি। হ্যাঁ, রিসিপ্রোকাল ট্যারিফ এবং বাংলাদেশে তার প্রভাব, ট্রাম্পের পাল্টা শুল্ক বা রেসিপিক্যাল ট্যারিফ ও বাংলাদেশে তার প্রভাব, বাংলাদেশের বাণিজ্যে তার প্রভাব। এখন এই ট্রাম্প যে এই এত ইয়া করলো, এখন বাংলাদেশ তো তাদের যে রপ্তানি করি আমরা, এদের ম্যাক্সিমাম হচ্ছে আমেরিকায়। হ্যাঁ, আমেরিকায় পণ্য। দেখেন না, ট্রাম্পের টাই, ট্রাম্পের শার্ট, হ্যাঁ, এগুলা সবই কি বাংলাদেশি। হ্যাঁ, অর্থাৎ মিস্টার ট্রাম্প হচ্ছে আমাদের টাই পরে, কোট পরে, শার্ট পরে, আর আমরা কি করি, সাইনা করি। হ্যাঁ, বলি এটা ইন্ডিয়ান থেকে আনছি, এটা হচ্ছে থাইল্যান্ডের শার্ট পরতেছি, এটা হচ্ছে চাইনিজ শার্ট পরতেছি, আমরা বলি আর কি। মার্কেটে গেলে এগুলো শুনি, দোকানদাররা বলে। অথচ ট্রাম্প পরে বাংলাদেশি শার্ট, বাংলাদেশি টাই। তো দেখেন এখন আমাদের তাহলে কি ক্ষতিটা হচ্ছে এই 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 ঝামেলার কারণে, আমাদের কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ, পেঙ্গুইনের উপরে ট্যাক্স বসাইছে। আচ্ছা, তাহলে আমাদের কি ক্ষতি হয়েছে দেখেন। দেখেন তাহলে আমাদের কি ক্ষতি হয়েছে, মানে বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশে প্রভাব, বাংলাদেশে কি প্রভাব আছে দেখেন। আর বাংলাদেশে কি এই নতুন যে ট্যারিফ দিল, বাংলাদেশে দেখেন পূর্বে ছিল ট্যারিফ, পূর্বে ট্যারিফ, বাংলাদেশে পূর্বে ট্যারিফ ছিল 15%, আর বর্তমানে অতিরিক্ত ট্যারিফ, অতিরিক্ত ট্যারিফ হচ্ছে 52%। তাহলে দেখেন, আগে ছিল বা শতকরা মানে 15 টাকা ছিল ট্যাক্স, আর এখন হচ্ছে কত, 52%। তাহলে আমাদের পণ্য, আমাদের জিনিসপত্র মানে যদি এখন আমেরিকায় ঢুকে, তাহলে কি অনেক বেশি টাকা লাগবে কেনার জন্য আর কি। ঠিক আছে, তাহলে বইয়ে তো অনেক বইয়ের লেখা, বইয়ের ফোকাস সেটিং লিখলে আপনি নাম্বার পাবেন না, আগেই বলে দিলাম। ওই একটা লিখতে গেলে ব্যাংকের প্রশ্ন সব শেষ, সময় শেষ। আমি আপনাদেরকে এইগুলোর নোটগুলো স্যাম্পল হিসেবে দিব যে আপনি ফোকাস রাইটিং কিভাবে লিখবেন। বা নীলকাদের বই ফোকাস রাইটিং পড়ে কি পাস করবেন নাকি ব্যাংকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে বাংলাদেশের প্রভাব কি, পূর্বে ট্যারিফ ছিল 15%, এখন হচ্ছে কত, 52%। তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। এখন দেখেন তাহলে আমাদের বাংলাদেশ যে কিরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিরকম ভাবে হইতে পারে, তাহলে এখন আপনাকে একটা কি দিতে হবে, আপনাকে একটা চার্ট বা একটা মানে তথ্য দিতে হবে যে বাংলাদেশকে এই ট্রাম্পের যে অতিরিক্ত ট্যারিফ দিল, এতে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে, বাংলাদেশের মানে বাংলাদেশের জন্য আমেরিকা কেন গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনাকে একটা ডাটা দিতে হবে। দেখেন, আমি একটু লিখে দিচ্ছি। দেখেন, আমরা যদি একটা রপ্তানি চিত্র দেখি, হ্যাঁ, যুক্তরাষ্ট্র বাংলাদেশ রপ্তানি চিত্র, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি চিত্র, একটা রপ্তানি একটা ইয়া দেখতেছি। দেখেন, এটা 2023-24 অর্থ বছর। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের কি লেভেলের মানে কি রকম রপ্তানি আমরা করলাম, আমরা একটা ফিগার দেখি। আপনি যে ফোকাস রাইটিং লিখবেন, স্যার কখনোই আপনার কোনো কথা রিডিং করবে না, উনি কি করবে জানেন,
এই যে এই পয়েন্টগুলো দেখবে আর কি, এই পয়েন্টগুলো দেখবে, মানে এই তথ্যগুলো জাস্ট উনি চোখ বোলাবে, জীবনে উনি রিডিং করবে না ফোনটা। হ্যাঁ, উনি হয়তো বউর সাথে বসে মানে সোফায় বসে গল্প করতে থাকবে বা টক শো দেখতে থাকবে বা চা খাইতে থাকবে আর বসে বসে খাতা লাগাইতে থাকবে, বিষয়টা এরকম আর কি। আচ্ছা এখন দেখেন 2023-24 সালে মোট রপ্তানি ছিল 4,447 কোটি ডলার। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে হচ্ছে ইউএসএ তে 4,447 কোটি ডলার রপ্তানি হয়েছে, এত কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে মোট রপ্তানি মানে সারা পৃথিবীতে হচ্ছে এত কোটি ডলার। এর মধ্যে ইউএসএ, হ্যাঁ, এর মধ্যে ইউএসএ তে হচ্ছে 760। তাহলে দেখেন 4,500 এর মধ্যে 760 হচ্ছে কত ইউএসএ তে। শতকরা হিসাবে কত পার্সেন্ট? 17%। শতকরা হিসাবে কত পার্সেন্ট এটা? 17%। মোট রপ্তানি 4,447 কোটি ডলার, ধরেন প্রায় 4,500। তার মধ্যে ইউএসএ তে ছিল বা যুক্তরাষ্ট্রে ছিল কত 760 কোটি ডলার, যা হচ্ছে মোট রপ্তানির টোটাল 100% এর মধ্যে 17% হচ্ছে শুধুমাত্র আমেরিকাতে ছিল আর কি। ওকে, আচ্ছা আচ্ছা এখন দেখেন এই টোটাল যে এই রপ্তানি গুলা ছিল এর মধ্যে দেখেন, এর মধ্যে আরো কিছু তথ্য দেই, সেটা হচ্ছে এই, হ্যাঁ, এর মধ্যে প্রধান রপ্তানি পণ্য মানে বাংলাদেশ কি কি প্রধান রপ্তানি পণ্য দেখেন, আরেকটা তথ্য দেই, প্রধান রপ্তানি পণ্য বাংলাদেশ কি কি প্রধান রপ্তানি পণ্য মানে আমেরিকাতে রপ্তানি করে, তার একটা চিত্র আমরা এখন দেখবো আর কি। কি পণ্য আমরা হচ্ছে ওখানে পাঠাই, হ্যাঁ, দেখেন কি কি পণ্য পাঠাই। তৈরি পোশাক পাঠাই, এটা ছিল 663 কোটি টাকা। 663 কোটি টাকা। ক্যাপ, আমেরিকানরা হচ্ছে ক্যাপ পরে, টুপি পরে, ক্যাপ হচ্ছে 22.52 কোটি টাকা। চামড়ার জুতা ছিল হচ্ছে 18 কোটি টাকা। আচ্ছা 18 কোটি টাকা। অন্যান্য, এত মুখস্থ রাখা যাবে না, সো আমি অন্যান্য দিয়ে দিলাম। অন্যান্য হচ্ছে 16 আর 14, 16 আর 14 তে হচ্ছে 30। আচ্ছা এখানে হচ্ছে অন্যান্য হচ্ছে, আচ্ছা অন্যান্যর আগে আরেকটা ইয়া দিই, হোম টেক্সটাইল, হ্যাঁ, হোম টেক্সটাইল হচ্ছে 14.84 কোটি টাকা। আর অন্যান্যটা, হ্যাঁ, অন্যান্য হচ্ছে 16.93। আমি জাস্ট হচ্ছে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে আমেরিকার বাজারে আমাদের এই লেভেলের পণ্য হচ্ছে আমরা ওখানে রপ্তানি করি, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। সো এই পরিমাণ আমাদের, তার মানে আমেরিকা আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, আমেরিকা আমাদের কাছে অবশ্যই কি গুরুত্বপূর্ণ। যে যুক্তরাষ্ট্রে 2023-24 সালে 760 কোটি ডলার, এটা কোটি টাকা, ঠিক আছে, কোটি টাকা। এটা হচ্ছে কোটি টাকাতে, এটা হচ্ছে কোটি ডলারে, হ্যাঁ। আচ্ছা তো এখানে আমরা দেখলাম তৈরি পোশাকে হচ্ছে 663 কোটি, ক্যাপ হচ্ছে 22.52 কোটি টাকা, হ্যাঁ। তারপরে হচ্ছে ও সরি এই এখানে একটু ভুল হয়েছে, এটাও কোটি ডলার, সরি কোটি ডলার, হ্যাঁ, আমি ভুল লিখছি, হ্যাঁ, দুঃখিত। কোটি ডলার, সবগুলাই কোটি ডলার, এটাও কোটি ডলার, এটাও কোটি ডলার, হ্যাঁ।
তৈরি পোশাক $1 কোটি, ক্যাপ $22.52 কোটি, জুতা এত, হোম টেক্সটাইল এত, অন্যান্য এত, টোটাল দেখবেন ওই ওটার মতো হয়েছে আর কি। $1 কোটি হবে, হ্যাঁ সরি আমি ভুল লিখছিলাম। হ্যাঁ $1 কোটি হবে ভাই, আমি ভুল লিখছি। আচ্ছা, এখন এইসব তথ্য যে আপনি কই থেকে পাইলেন সেটার একটা ইয়া দিতে হবে, উৎস। উৎস হচ্ছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো আজকে কয় তারিখ? 10 মার্চ 2025। দৈনিক প্রথম আলো 10 মার্চ 2025। আজকের পেপারটা দেখবেন, দেখে মিলাবেন যে কোন তথ্য ভুল আছে কিনা। এবং দেখেন, আপনি দেখেন আপনাদের এটা একটা শিক্ষণ আশা। আমি হচ্ছে যে পেপারটা আপনি দেখলে বুঝবেন যে পেপারে আছে একরকম আর আমি আপনাদের লিখে দিছি অন্যরকম। এটাই পার্থক্য। আপনি যখন বই পড়বেন, যে মিলখাতে যে বই, সেখানে দেখবেন পেপারের মতো লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন লেখা। আমি কিন্তু আপনাকে লাইন বাই লাইন দেইনি। আমি প্রত্যেকটা জিনিস আলাদাভাবে পরীক্ষায় আপনি কিভাবে প্রেজেন্ট করবেন এই ঠিক ওইভাবে দিছে, কিন্তু ওখানে কিন্তু এইভাবে নাই। হ্যাঁ, ওখানে লাইন বাই লাইন আছে খালি, হ্যাঁ লেখা। ও দেখছেন, মার্চ লেখা দিচ্ছি 10 এপ্রিল। হ্যাঁ, আজকের পত্রিকা 10 এপ্রিল 2025, দৈনিক প্রথম আলো। ঠিক আছে, এত টাকা দিয়ে মাইক্রোফোন কিনলাম, মাইক্রোফোন নাকি আপনারা কথা বুঝেন না। কোন 3000 টাকা দিয়ে কিনছে, এটা 3000 না 3200 টাকা দিয়ে কিনছে। আর একটা কিনছি হচ্ছে ওটা কত 3800 বা 4000। শেষের দিকে দেখা যায় না। আচ্ছা আমি ইয়া করে দিচ্ছি। আচ্ছা আমি একটু ক্যামেরা নিচে নামাই দিতেছি। আমি আরেকটু ওই আজকে বোর্ড লাগাইছি তো, ক্যামেরাটা আরেকটু স্ট্যান্ডার্ড নিচু করলে আরেকটু সুন্দর হবে, মানে সেটিং করতে পারি না আজকে। হ্যাঁ, সো আজকে একটু কষ্ট করেই করেন, আমি আরো একটু কাজ আছে, তখন সুন্দর লাগবে আর কি। ক্যামেরার স্ট্যান্ডার্ড একটু নিচে নামাই দিলেই আরো সুন্দর দেখা যাবে। %25 না 52%? কোনটাতে? এখন 52%। হ্যাঁ, এটা বর্তমানে। হ্যাঁ, বর্তমানে 25% না। হ্যাঁ, বর্তমানে অতিরিক্ত ট্যারিফ হচ্ছে এত। হ্যাঁ বর্তমানে। হ্যাঁ, বা আচ্ছা আপনার অতিরিক্ত দরকার নেই, আপনি লেখেন এখানে লেখেন বর্তমানে। পূর্বের ট্যারিফ এত, বর্তমানে 52। ঠিক আছে, পূর্বের ট্যারিফ এত, বর্তমানে 52। আগে আমি বলি, আচ্ছা এখানে আমি আরেকটু ভেঙে দিই। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু ভেঙে দিই এখানে, এই জায়গাটায় আরেকটু লেখেন। পূর্বের ট্যারিফ এত, অতিরিক্ত 37%, অতিরিক্ত 37%, বর্তমানে মোট 52%। আর একটু ভেঙে দিলাম। হ্যাঁ, পূর্বের ট্যারিফ 15%, অতিরিক্ত বর্তমানে অতিরিক্ত দিছে 37, তাহলে মোট বর্তমানে মোট হচ্ছে 52। এই যে হ্যাঁ, ভেঙে দিচ্ছি, যোগ বিয়োগ অঙ্ক শিখাই দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ টোটাল 52, টোটাল 52, টোটাল 52, 15, 37, 52, 15 37 যোগ করেন, 7 5 12 2, হাত থাকা মানে 1 4 আর 1 5, 52। ঠিক আছে, একটু তুলেন, আমি দেখি আমার ডাস্টারটা কই।
ওকে, আপনাদের কিন্তু আমি পেপার পড়াও শেখাইতেছি, নোট করাও শেখাইতেছি। হ্যাঁ, আজকে যাদের বাসায় পেপার আছে বা যাদের নাই, অনলাইনে খুঁজবেন, খুঁজা এই খবরটা পড়বেন, পড়ার পরে দেখবেন যে আমি কোন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। হ্যাঁ, তাহলে বুঝবেন যে আপনি যখন পেপার পড়বেন, আরে ট্যারিফ মানে ট্যাক্স, ট্যারিফ হচ্ছে ট্যাক্স। ওকে, শুল্ক, ট্যারিফ মানে ট্যাক্স বা শুল্ক। ট্যারিফ হচ্ছে ট্যাক্স বা শুল্ক। আচ্ছা ধরেন, আচ্ছা ট্যারিফটা আমি একটু বাস্তবে বুঝাই। হ্যাঁ, ট্যারিফটা একটু বাস্তবে বুঝাই আপনাদেরকে। দেখেন, ট্যারিফ ধরেন চায়নাতে এই ধরেন এই মার্কারটা, আচ্ছা মার্কার না, ধরেন এই ফোনটা, এটা চাইনিজ ফোন ধরেন। তো এই ফোনটা যখন চাইনিজে বানাইলো, ধরেন সেটা হচ্ছে খরচ পড়লো, সাপোজ খরচ পড়লো ধরেন যে 5,000 টাকা। খরচ কত? 5,000 টাকা চাইনিজ। বাংলাদেশে যখন চাইনিজ পণ্য ঢুকে, মানে জাস্ট আমি কথার কথা বলতেছি, এমন আছে 100, 200, 300% পর্যন্ত ট্যাক্স, 300% পর্যন্ত ট্যাক্স। তাইলে এটারে যদি আপনি 300% দেন, 300% ট্যাক্স বসান, তাহলে কত হয়? এখানে এই আসবে কত? 5,000, এখানে আসবে কত? যোগ 15,000 হবে ট্যারিফ। তাহলে কত হয়? এই ফোনের দাম হয়ে কত? ফোনের দাম হচ্ছে কত? 20,000। এটা হচ্ছে আমদানিকারক আনছে। তারপর সে কি করতেছে? দোকানে নিতেছে বা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেছে, দোকান ভাড়া দিতেছে, কর্মচারীর বেতন দিতেছে। ধরেন সেখানে আরো হচ্ছে 5,000 টাকা তার খরচ হলো। তাহলে হ্যাঁ, তাহলে কত হলো? 25,000। এখন সে লাভ করবে না? সে যদি 25,000 টাকা ইনভেস্ট করে, মিনিমাম 5,000 টাকা তো লাভ করবে। ধরেন সে এই লাভ করবে হচ্ছে 5,000। তাহলে ফোনের দাম হলো কত? 30,000। এই হচ্ছে সেই ট্যারিফ। বোঝা গেছে? এই হচ্ছে সেই ট্যারিফ। আচ্ছা, বড় অপরাধী হচ্ছে যারা আমেরিকারে খালি পণ্য দেয় কিন্তু নেয় না, এদেরকে হচ্ছে বড় অপরাধী বলছে। মানে যাদের সাথে গ্যাপ যত বেশি, তার অপরাধ তত বেশি। এজন্য যাদের গ্যাপ বেশি তাদেরকে বলছে বড় অপরাধী, আর যাদের গ্যাপ কম তারা অপরাধী না, বাট ওই বড়গুলারে বড় অপরাধী বলছে। ঠিক আছে? আচ্ছা, 3 মাসের জন্য স্থগিতের জন্য চিঠি পাঠাইছে, কিন্তু ওটা তো কার্যকর আদৌ কবে হয় সেটার কোনো এখন পর্যন্ত তো মনে হয় যে হয় নাই। 15,000 টাকা কি সব চীন নেবে? না, বাংলাদেশ সরকার নেবে। বাংলাদেশ সরকার যে দেশে ঢুকবে সেই দেশ টাকাটা নেবে, সেই দেশের সরকার টাকাটা নেবে। এই যে গাড়িগুলো আসে না, দেখবেন মোটরসাইকেল, হ্যাঁ ধরেন আপনি একটা মোটরসাইকেল কিনবেন, হ্যাঁ আপনি একটা মোটরসাইকেল কিনবেন, ধরেন এই ইন্ডিয়াতে, এই মোটরসাইকেলের দাম ধরেন যে 1 লাখ টাকা, সাপোজ 1 লাখ টাকা। বাংলাদেশে যখন আসে, ধরেন যে এটা যদি 50% ট্যারিফও ধরে, তাহলে 1 লাখে কত? 50,000 টাকা হচ্ছে, মানে 50,000 টাকা আসবে। তাহলে এটা দাম হয় কত? 1.5 লক্ষ টাকা। এরপরে বিভিন্ন লাভ করবে, কোম্পানি লাভ করবে, খুচরা বিক্রেতা লাভ করবে। ধরেন যে আরো হচ্ছে 30,000 টাকা লাভ করলো তারা, 30,000 টাকা লাভ করলো। তাহলে দাম হয় কত? 1,80,000 টাকা। হ্যাঁ,
এই যে এখানে তো দামটা বেড়ে দিতেছে, হ্যাঁ, এই যে ট্যারিফটা নিতেছে, তাহলে যে মোটরসাইকেল ইন্ডিয়াতে 1 লাখ, এখানে আপনি পাবেন 1,80,000। গ্যাপটা তো এখানেই, বুঝছেন? জাস্ট আমি কাছাকাছি এক্সাম্পল দিলাম। এই জন্য হচ্ছে যে বিদেশ থেকে কেনা মানে ইয়ে আর কি। স্থগিত হচ্ছে 3 মাসের জন্য না? আচ্ছা, তাহলে আমি এটা জানি না। আচ্ছা, আমি জাস্ট বুঝাইলাম আর কি। এসে রাইটিং আর ফোকাস রাইটিং কি সেম? না, এসে রাইটিং আর ফোকাস রাইটিং সেম না, কিন্তু আপনি যে তথ্য এসেতে দিবেন ওই তথ্য দিয়ে ফোকাস রাইটিং লিখবেন, ওই তথ্য দিয়ে রচনা লিখবেন, ওই তথ্য দিয়েই যেখানে যা লাগে কাজে লাগাবেন। এই যে আমি আপনাদের যে তথ্যগুলো দিলাম, এখানে যদি আসে যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ, হ্যাঁ, এই তথ্য দিবেন না আপনি? আমি সহজ কথা বলি আপনাকে আমি তথ্য দিব, আপনাকে না, মানে আপনিও তথ্য নেবেন, জাস্ট তথ্য নেবেন, পত্রিকা হোক বা আমার এখান থেকে নোট হোক বা ক্লাস থেকে হোক, তথ্য নেবেন। রচনা এলে রচনা বানাবেন, ফোকাস রাইটিং এলে ফোকাস রাইটিং বানাবেন, এসে এলে এসে বানাবেন, রচনা এলে রচনা বানাবেন। তথ্যগুলো আপনার মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে। তো শুধু যে বাংলাদেশের উপর প্রভাব পড়ছে তা না, অন্যান্য দেশের প্রতি তো প্রভাব পড়ছে। দেখেন, কতিপয় দেশের পাল্টা শুল্ক। আমরা কয়েকটা দেশের এক্সাম্পল দেই যে কোন কোন দেশে কি অবস্থায়, মানে কার কারে কেমন শুল্ক দিল আর কি। হ্যাঁ, ভারত, দেখেন, ভারতকে শুল্ক দিচ্ছে 26%। তারপরে পাকিস্তানকে দিচ্ছে কত? 29%। আচ্ছা, তারপরে ইন্দোনেশিয়াকে দিচ্ছে হচ্ছে 32%। আমাদের বাংলাদেশটা ফাঁকে দিয়ে দিই, বাংলাদেশ 37%। ভিয়েতনাম 46%। কম্বোডিয়া 49%। খেয়াল করেন, আপনি যখন পেপার পড়বেন এটা কিন্তু সিরিয়ালি নাই। আমি আপনাকে এই জিনিসটা সহজ করে দিলাম, সিরিয়ালি আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে। ভারত 26, পাকিস্তান 29, ইন্দোনেশিয়া 32, বাংলাদেশ 37, ভিয়েতনাম 46, কম্বোডিয়া 49। এরকম একটু টেকনিক্যালি করতে হবে। এখন আপনি যদি আগে পরে দেন ভুলাই যাবেন, হ্যাঁ, আর আপনি সিরিয়ালি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনি ভুলবেন না। 26, 29, 32, 37, 46, এইরকম একটু টেকনিক্যালি আপনি যখন পড়াশোনাকে একটু ইজি করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এটা দেখি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাই কয়েকটা জিনিস। সেটা হচ্ছে ভিয়েতনাম, এই দুইটা দেশ হচ্ছে বাংলাদেশের থেকে বেশি শুল্ক দিবে। বাংলাদেশের থেকে বেশি শুল্ক হচ্ছে এই দুটাতে। ও আরেকটা হচ্ছে চায়না। এখন চায়নার হচ্ছে প্রথমে কত দিল? চায়নাকে 54 দিল, এখন বর্তমানে হচ্ছে চায়নার 104। তো চায়নাটা অস্থায়ী, আরো বাড়তে পারে। আমি কিন্তু এখানে চায়নাটা দেই নাই ইচ্ছাকৃতভাবে, কারণ চায়না একটা দিল, আবার ওটার টোটাল 104 হয়েছে চায়নার। তো চায়নাটা চেঞ্জ হতে পারে, আমি এই জন্য চায়নাকে এখানে রাখি নাই, ঠিক আছে? কারণ চায়না দেখা যায় আগামী সকালে উঠে দেখবেন আরেকটা হয়ে গেছে, বাট এগুলা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আপাতত নাই। তাহলে এগুলা বাংলাদেশের থেকে বেশি আর এগুলা বাংলাদেশের থেকে কম, এগুলা বাংলাদেশের থেকে বেশি। আচ্ছা, এখন আচ্ছা, চীন বাদে সবার 3 মাসের নতুন শুল্ক বন্ধ আছে। আচ্ছা, ঠিক আছে। চায়না আমি দেখলাম 104%, তাহলে আরো বাড়াইছে না, কেউ জানি না।
আচ্ছা, চায়না থাক, চায়নাটা পরে আপনারা যে মাসে পরীক্ষা দিবেন ওই মাসে চায়নাটা বসায় রাখবেন। এখানে চায়নার জন্য একটা জায়গা খালি রাখেন, এই চায়নার জন্য একটা জায়গা খালি রাখেন। হ্যাঁ, চায়নার জন্য একটা জায়গা খালি রাখেন, যে চায়না পরে বসাবো, কারণ চায়না চেঞ্জ হইতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বাংলাদেশের থেকে কম, বাংলাদেশের থেকে বেশি। এখন শোনেন, আচ্ছা এখানে চীন, হ্যাঁ আমি এখানে চীনটা লিখে দিই। হ্যাঁ, চীন জাস্ট দেশের নামটা লিখে দিলাম, চীন খালি রাখলাম, হ্যাঁ এরা বাংলাদেশের থেকে বেশি দিবে, এরা এই কান্ট্রি গুলো। হ্যাঁ, এইটা এখানে আমি ব্ল্যাঙ্ক রাখলাম। আচ্ছা এখন দেখেন, এখন আমার কথা শোনেন। এখন ইউএসএ তে যে দেশগুলা থেকে কাপড় টাপড় কিনে, তাতে হচ্ছে এই 1 2 3 4 এই চারটা থেকে বেশি নেয়। মানে বাংলাদেশের যে কম্পিটিটর, এই কম্পিটিটর হচ্ছে এরা, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন। এখন এই তিনটার শুল্কই বাংলাদেশের থেকে বেশি। তার মানে কি, বাংলাদেশের যদিও বেশি, তারপরেও এই তিনটা আরো বেশি। তাহলে এই তিনটা থেকে আমেরিকাতে পণ্য কম যাবে, কম রপ্তানি হবে, সেই সুযোগটা বাংলাদেশ নিতে পারে। ঠিক আছে? আবার বাংলাদেশের ডিমেরিট হচ্ছে এই ভারত, অবশ্য পাকিস্তান করে না, হ্যাঁ কিছু কিছু দেশ আছে, যেমন মিশর, তারপর হচ্ছে আপনার পশ্চিম আফ্রিকার কি কি জানি দেশ আছে। আচ্ছা, যেমন হচ্ছে ইয়াতে কই গেল, মিশর আছে, তারপর আফ্রিকার কয়েকটা দেশ আছে। হ্যাঁ, এই যে আছে মিশর, হন্ডুরাস, তারপরে হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্র, তুরস্ক। এমন আছে আমেরিকা, যেহেতু এখানে ট্যারিফ বেশি, তাহলে ওই দেশগুলোতে ট্যারিফ কম। সো বাংলাদেশ থেকে যে কাপড়গুলো নিত, এগুলা তারা চাইলে ওখান থেকে নিতে পারে। ফলে কি হবে, আমাদের রপ্তানিটা কমে যাবে। আর দেখছেন তো কি পরিমাণ টাকা আমরা রপ্তানি করি এখানে। সো আমাদের গার্মেন্টস সেক্টর একটা ধাক্কা হবে। হ্যাঁ, আচ্ছা তো যাই হোক, এটা গেল। আচ্ছা, বিরূপ প্রভাব আমাদের এটার জন্য কি কি খারাপ প্রভাব পড়বে দেখেন, আমরা একটু লিখি কি কি খারাপ প্রভাব পড়বে। এইগুলো হচ্ছে বাংলাদেশের কম্পিটিটর আর কি। হ্যাঁ, এই যে এই চারটার মধ্যে কম্পিটিশন হয়, 1 2 3 4 চারটার মধ্যে। আচ্ছা, বিরূপ প্রভাব কি দেখবে দেখেন। ও আচ্ছা, আরেকটা জিনিস, সব থেকে ঝুঁকিপূর্ণ খাত, হ্যাঁ বাংলাদেশের ঝুঁকিপূর্ণ খাত, ঝুঁকি বানান কি না, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ খাত হচ্ছে কি, রেডিমেড গার্মেন্টস। ঝুঁকিপূর্ণ খাত হচ্ছে তৈরি পোশাক। হ্যাঁ, কি পোশাক তৈরি, পোশাক খাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত হচ্ছে তৈরি পোশাক। কারণ কি, তৈরি পোশাকের এই যে বাংলাদেশের দাম যেহেতু বেড়ে যাবে, অন্য দেশ থেকে নেবে আর কি, বাংলাদেশ থেকে নেবে না। আচ্ছা, এখানে আমরা একটু তথ্য দিতে পারি, সেটা হচ্ছে তৈরি পোশাক খাতের পূর্বের ট্যারিফ হচ্ছে 11.56%। আর নতুন মানে বর্তমানে নতুন না দিয়ে হচ্ছে বর্তমানে হবে। হ্যাঁ, পরিবর্তিত ট্যারিফ। আচ্ছা, পরিবর্তিত ট্যারিফ মানে বাইরে টাইরে এখন যেটা হবে সেটা হচ্ছে 48 পয়েন্ট, বাংলা ইংরেজি গুলাই ফেলতেছি, 48.56%। এই তার মানে হচ্ছে এটা অবশ্যই আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ খাত। কোথায় দিতেন 11 টাকা 56 পয়সা, এখন হবে 48 টাকা 56 পয়সা, অনেক দাম বাড়বে, অনেক। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ খাত আর কি, তৈরি পোশাক খাতটা হচ্ছে ঝুঁকিপূর্ণ খাত। আচ্ছা, এখন এখানে আমাদের বিরূপ প্রভাব কি কি পড়বে দেখেন, আমাদের কি কি খারাপ প্রভাব আমাদের ফেস করতে হবে সেটা আমরা একটু লিখি। বিরূপ প্রভাব হাতে লেখা এত খারাপ মানুষের, সমস্যা নেই,
হাতের লেখা খারাপ হয়ে চাকরি আটকায় নাই, হ্যাঁ চাকরি হবে আপনাদের, হ্যাঁ হাতের লেখায় চাকরি আটকায় না। ওরে আল্লাহ, দেখছেন অবস্থা, কার নজর কোন জায়গায় দেয়, হ্যাঁ আমার পছন্দের গানটা বাজতেছে। আচ্ছা এই তথ্যগুলো চার্ট আট করে দিলে কি সমস্যা হবে? সমস্যা না হলে অল্প জায়গায় অনেক তথ্য দেয়া যায়, তো যেহেতু খাতার পেজ বেশি থাকে না, সমস্যা নাই। আপনি সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ 3 পেজ, হ্যাঁ 3 পেজের মধ্যে মানে 58 মানে ইয়া করবেন বড় প্রশ্নগুলা। যদি বেশি পয়সা থাকে টাইমটা বাড়াবেন, ছোট হলে চাপ দিয়ে কমাবেন। অর্থাৎ আপনি ব্যাংকের পরীক্ষা টিকতে হলে ছোটটারে টাইমটা বড় করার অ্যাবিলিটি থাকতে হবে, আর বড়টারে ছোট করার অ্যাবিলিটি থাকতে হবে। আচ্ছা, বিরূপ প্রভাব কি দেখেন, কি কি বিরূপ প্রভাব পড়বে? একটা হচ্ছে এই পণ্যের ক্রয়াদেশ স্থগিত করণ, হ্যাঁ স্থগিত পণ্যের যেগুলা অর্ডার করা ছিল আর কি, হ্যাঁ ক্রয়াদেশ স্থগিত স্থগিতাদেশ পণ্যের ক্রয়াদেশ স্থগিত। আচ্ছা স্থগিত দরকার নেই, এটা ঘটতেছে মানে যারা অর্ডার দিছিল পণ্যের, যে আমার জন্য 50,000 পিস হচ্ছে শার্ট নেব বা 1 লক্ষ পিস প্যান্ট নেব, এরা বলতেছে খারাপ কয়েকদিন পরে পাঠা, আপাতত আমার লাগতেছে না, এই যে বুঝছেন মানে নেবে না, দাম বাড়তেছে এই কারণে। তারপরে আর কি 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 করবে? মূল্য ছাড় দাবি, মূল্য ছাড় দাবি মানে হচ্ছে এই ট্রাম্প ট্যাক্স বাড়াইছে, আমারে তাহলে ডিসকাউন্ট দাও, নাইলে তোমাদের ওখান থেকে আমি জামা প্যান্ট কিনবো না। মূল্য ছাড় দাবি করতেছে অলরেডি আমেরিকান ইয়াগুলা। তারপর আরো কি কি ক্ষতি হবে? জাহাজীকরণ পিছিয়ে যাবে, পণ্যের জাহাজীকরণ পিছিয়ে দেয়া। জাহাজীকরণের আরেকটা নাম হচ্ছে শিপমেন্ট পিছিয়ে দেয়া। এই ঘটনাগুলা ঘটবে, হ্যাঁ যে পণ্য হয়েছে মানে অর্ডার দিছিল, বলতেছে আমি স্থগিত, আমি আপাতত নিব না, মূল্য ছাড় দেবি, যে আমার ডিসকাউন্ট দেন, নাহলে পণ্য নিব না। আর পণ্যের জাহাজীকরণ মানে যেগুলো অর্ডার হয়েছে, তৈরি হয়েছে, এখন জাস্ট জাহাজে উঠাবেন, জাহাজ উঠানোকে বলা হয় জাহাজীকরণ মানে শিপমেন্ট। ও বলতেছে এই শিপমেন্ট জাহাজ পরে ছাড়ো, আমি ভাইবা চিন্তা নই, হ্যাঁ তাহলে এই জিনিসগুলো আমাদের বিরূপ প্রভাব অলরেডি পড়ে গেছে, হ্যাঁ বিরূপ প্রভাব অলরেডি আমাদের কি হয়েছে, পড়ে গেছে। আচ্ছা হ্যাঁ বিরূপ প্রভাব অলরেডি পড়ে গেছে, হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমাদের হচ্ছে তাহলে কি করা উচিত, সমাধানে কি পদক্ষেপ নেওয়া উচিত, হ্যাঁ কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সমাধানে কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম পদক্ষেপ নেওয়া উচিত হচ্ছে আমাদের মানে ইউএস এর সাথে, প্রশাসনের সাথে ট্যারিফ কমানোর জন্য ইয়া করা আর কি, হ্যাঁ যোগাযোগ করা আর কি, হ্যাঁ অর্থাৎ সরকারের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, আর যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমানোর জন্য আলোচনা চালিয়ে যেতে হবে, হ্যাঁ তাহলে কি করতে হবে? পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, হ্যাঁ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে, এটা করা যাবে। আরটা হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমানোর আলোচনা চালিয়ে যেতে হবে,
ইউএস এর সাথে শুল্ক কমানোর আলোচনা আলোচনা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এই টাইপের পদক্ষেপগুলো আমরা চাইলে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা। আপনি যদি আমি ক্লাসের শুরুতে বলছি যে আপনি লিখবেন আমার সাথে সাথে, যদি লিখে থাকেন তাহলে দেখেন আপনার খাতায় খুব সুন্দর একটা নোট হয়ে গেছে। একটু তাকায় দেখেন, যদি লিখে থাকেন তাহলে আপনার খাতায় খুব সুন্দর একটা নোট হয়ে গেছে, আপনি টেরও পান নাই। ট্যাক্স কি বাংলাদেশের কাছ থেকে নিবে? বাংলাদেশের কাছ থেকে নিবে না, যারা পণ্য বাংলাদেশ সরকারের কাছ থেকে নেবে না, ব্যবসায়ীদের কাছ থেকে নেবে। হ্যাঁ, ব্যবসায়ীদের কাছ থেকে। তো ব্যবসায়ীদের কাছ থেকে মানে ওই দেশে যারা আমদানি করবে আর কি, হ্যাঁ, ওই দেশে যারা বাংলাদেশ থেকে যারা শার্ট প্যান্ট কিনবে, ওই ক্রেতাদের ওই ট্যাক্সের টাকা দিতে হবে। ধরেন আপনি চায়না থেকে মোবাইল কিনবেন, ট্যাক্স কে দিবে? আপনি দিবেন না। ধরেন আপনি চায়না বেড়াইতে গেছেন, সাথে দিনে আইফোন কিনে আনছেন, বিমানবন্দরে ট্যাক্স কে দিবে? সরকার দিবে না আপনি দিবেন? আপনি দিবেন, তাই না? ব্যক্তি দিতেছেন। তাহলে আমি বাংলাদেশ থেকে যারা পণ্য কিনে আমেরিকা নিয়ে যাবে, সেই ব্যবসায়ীরা এই অতিরিক্ত টাকা দিবে। এখন ব্যবসায়ীরা যখন অতিরিক্ত টাকা দিতে যাবে, বলবে না এত টাকা দিয়ে আমি পণ্য কিনবো না, হ্যাঁ, এত টাকা সে নিবে না। সে তখন সস্তা জায়গায় খুঁজবে, কোন কোন দেশে ট্যারিফ কম আছে, সেই দেশ থেকে তারা হচ্ছে ইয়া করবে আর কি। আচ্ছা, এখন দেখেন, এতক্ষণ তো সব হতাশার কথা বললাম, এবার একটা ভালো কথা বলি। হ্যাঁ, একটা ভালো কথা বলি। এই যে এত বাংলাদেশ থেকে সব নেগেটিভ হবে, পজিটিভ হচ্ছে বাংলাদেশ বাদে, ধরেন বাংলাদেশের ট্যারিফ বেশি দিকে যদি তারা পণ্য না নেয়, তারা যদি ওই কম শুল্কওয়ালা দেশ থেকে পণ্য নেয়, যে সকল দেশে শুল্ক কম, ওই যে মিশর, ওই যে কি জানে বললাম তুরস্ক, এরা তো গার্মেন্টস এর গও বুঝে না, হ্যাঁ, শার্ট বানাইতে গিয়ে দেখবেন যে ব্লাউজ বানাই ফেলছে। ঠিক আছে, মানে আমেরিকানরা অর্ডার দিছে শার্ট বানা, দেখবেন যে ওই যে তুরস্কওয়ালারা ব্লাউজ বানিয়ে বসে আছে। ঠিক আছে, তো এখানে যেটা পত্রিকায় দেখলাম যে তারা হচ্ছে অদক্ষ এবং তাদের পণ্য কোয়ালিটি ভালো না। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু খুব পপুলার, যে ট্রাম্প যেহেতু বাংলাদেশে শার্ট প্যান্ট পরে, তার মানে তারা কোয়ালিটিফুল জিনিস পরে। আর হঠাৎ করে যখন একটা দেশকে তারা মিশরকে দিল বা অন্য একটা আফ্রিকার দেশকে বললো যে বাংলাদেশ থেকে পণ্য নেবো না, তোমরা আমার করে, হ্যাঁ, এই এত 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 পিস প্যান্ট বানাই দেবো, দিল প্যান্ট বানাই ফেললো পায়জামা। ঠিক আছে, সো হচ্ছে তখন কিন্তু তারা মানে ভালো মন্দ তারা বুঝে, হ্যাঁ, যে এতদিন বাংলাদেশ থেকে কত ভালো মন্দ প্রোডাক্ট আমরা পাইছি, হঠাৎ হচ্ছে দিলাম প্যান্টের অর্ডার, বানাই দিল পায়জামা। সো হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট যে বাংলাদেশের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, সো এটা হচ্ছে যে আপনার ইয়া বেশি হইলেও কি বলে বাংলাদেশ থেকে মানে তারা পণ্য নিতে পারে, নেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এরা অবশ্যই পারবেন। বোর্ডের দাগটা লাগিয়ে গেছে, এটা কিসে জানে, এটা উঠাইতে হবে। হ্যাঁ, কোনো কিছু একটা দিয়ে উঠাইতে হবে, কিসে যেন লেগে গেছে। হ্যাঁ, এটা ভালো কিছু দিয়ে ইয়া করতে হবে। এটা ওই আনার সময় লাগছে, পরিষ্কার করার আমি আর সময় পাই নাই। আচ্ছা, এই যে এইটা ঠিক বলছেন যে দেখা যায় প্যান্ট কিনা নিছে ট্রাম্প, বেচারা প্যান্ট মনে করেন যে সিলাই মিলাই ছুড়ে, এটা উল্টা পাল্টা অবস্থা আর কি। ঠিক আছে, তখন বলবো যে না,
আমি বাংলাদেশের প্যান্ট পরবো আর কি, ঠিক আছে? আমি আচ্ছা, এই ধরনের বিষয় আমার জ্ঞান খুব কম, কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে পারবেন। আর আপনারা হচ্ছে পত্রিকা পড়বেন, প্রত্যেকদিন পত্রিকা পড়বেন। হ্যাঁ, পত্রিকা পড়লে আরো ভালো বুঝবেন, ঠিক আছে? পয়েন্টগুলো হাইলাইট করতে হবে নীল কালির। আমি যে পয়েন্টগুলো দিছি এগুলো নীল কালির হবে। আচ্ছা, আপনাদেরকে আমি একটু বলি আর কি। হ্যাঁ, আমি আজকে কিছু জিনিস হচ্ছে আপনাদের, যেহেতু আমার লেখা খারাপ আমি বলি নাই, ধরেন যে 3 পাতা, হ্যাঁ, এরকম 3 পাতায়, হ্যাঁ, আমি ফোকাস সেটিং সময় ক্লিয়ার বলি, খুব বেশি করা যাবে না, লেন্দি করা যাবে না। আপনি ম্যাক্সিমাম হচ্ছে চেষ্টা করবেন যত ইনফরমেশনই হোক আপনি পরীক্ষার খাতায় মোটামুটি 3 পাতার বেশি পাবেন না। হ্যাঁ, সময় 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 3 পাতার বেশি পাবেন না, পৃষ্ঠা বেশি দেওয়ার সম্ভাবনা কম বা দিলেও পাবেন না। তো ধরেন যে প্রথমে হচ্ছে আপনার এখানে কোনো একটা উদ্ধৃতি মানে বাণী দেওয়া লাগবে, কোনো একটা বাণী, হ্যাঁ, একজনের বাণী দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে লিখবেন যে এই ট্যারিফ বিষয়, মানে এই ট্যারিফের মানে এই ট্যারিফ কে ঘোষণা করে, হ্যাঁ, কে ঘোষণা করে, কবে ঘোষণা করে, হ্যাঁ, তারপর হচ্ছে ট্যারিফ বিভিন্ন তথ্য। এরপর হচ্ছে আপনি আবার কিছু তথ্য দিলেন, হ্যাঁ, কিছু তথ্য বা ডাটা দিলেন, হ্যাঁ, ডাটার উৎস লিখলেন, আবার হচ্ছে একটা এরকম কিছু তথ্য দিলেন, আবার এখানে একটু বাংলা লিখলেন, হ্যাঁ, আবার আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম আবার এখানে হচ্ছে কিছু পয়েন্ট আকারে দিলেন, আবার দরকার হচ্ছে আবার কিছু পয়েন্ট দিলেন, হ্যাঁ, এরকম কিছু সফট করে দিলেন আর কি। হ্যাঁ, তো এভাবে দেখা যায় খুব সুন্দর আর কি। তাহলে আপনার খাতা কিন্তু আবার আপনি 2 লাইন প্রয়োজনে লিখলেন, আবার হচ্ছে একটা ধরেন এই টাইপের একটা করে দিলেন, হ্যাঁ, একটা সার্কেল মতো করে এখানে লিখে দিলেন, এখানে লিখে দিলেন যে এটা কি, এভাবে আবার একটু লিখলেন, শেষে আবার একটা মন্তব্য লিখলেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনার খাতাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। হ্যাঁ, দেখলেই মনে হয় যে অন্যরকম। কিন্তু দেখেন আপনি এই যে পত্রিকা, আজকে বললাম যে আপনাদের বোঝার জন্য আমি বলছি যে আজকে পেপার পড়বেন। পেপারে কিন্তু ওই যে আমি আপনাদের যেভাবে লিখে দিচ্ছি কিছুই নাই, পেপারে হচ্ছে এভাবে লাইন বাই লাইন লেখা। হ্যাঁ, এই লাইন বাই লাইন লিখলে হবে না, এই লাইন বাই লাইন জীবনে পড়বে না। আর হাতের লেখা যদি আমার মতো খারাপ হয় আপনার, তাহলে তো স্যারে মনে করেন যে আপনার লেখাই পড়তো না। কিন্তু এইভাবে যখন আপনি লিখবেন, স্যারের পড়ার দরকার নাই। এই যে এইদিকে নজর যাবে, এইদিকে নজর যাবে, এইদিকে নজর যাবে, এইদিকে নজর যাবে, এই ছেলে ভালো লিখছে, এই 10-এ 8 দেও, বুঝছেন? আর এমনি কি হাবিজাবি লেখা রাখছে, 4 দেও, বুঝছেন? এরকম আর কি। আর সবচেয়ে ভালো হয়, এটা স্যাম্পল আমি নিজেই নোট করে দেব ভাই, স্যাম্পল শেয়ারের জন্য না, এটা আপনাদেরকে আমি যা পড়াইলাম এটা আপনাদের নোটই করে দিব। হ্যাঁ, ভয়ের কিছু নাই। আচ্ছা, যারা সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারে আছেন বা যারা থার্ড ইয়ারে আছেন, তাদের এই তথ্য আপাতত মুখস্থ না করলে হবে। হ্যাঁ, তাদের এই তথ্য আপাতত মুখস্থ না করলে হবে, কারণ আপাতত, তবে হ্যাঁ, যারা সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে আছেন, যেহেতু ব্যাংকে আপাতত আপনি পরীক্ষা দিতেছেন না, তবে হ্যাঁ আপনাদের বলি যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, ব্যাংকের কিছু পদে মাঝে মধ্যে সার্কুলার হয়, ও যে আপনার হ্যাঁ, এইচএসসি পাশের কিছু হয়, খুব কম, এইচএসসি পাশের কিছু পদ হয়, বা এইচএসসি পাশের কিছু অন্যান্য যে আপনার সরকারি ইয়াগুলো আছে, চাকরির পরীক্ষাগুলো আছে, এগুলোতে আবেদন করবেন। হ্যাঁ, তো যেহেতু মানে নন ক্যাডার কিছু পদ আছে এসএসসি চাই, ওখানে আবেদন করতে পারেন আপনারা, ঠিক আছে? কারেন্ট চলে গেল, আচ্ছা। তবে এই লেখার সিস্টেমটা আপনি এখন থেকে আত্মস্থ করে ফেলবেন আর কি, ঠিক আছে? ফোকাস, বিশেষ করে ফোকাস রাইটিং একটা আর কি। আর এটা ধরেন আমি যে এই আজকে টপিকটা পড়াইলাম, আগামী 6 মাস এটা চেঞ্জ হবে না, এটা চলতে থাকবে না, ঠিক আছে? কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। আমি যে মানে ফোনের নেটে ক্লাস নিতেছেন ভুলে গেছি। আগে শুল্ক কত ছিল সেটাও মুখস্থ রাখতে হবে।
তৃতীয় বর্ষে শুধু দেখতেছি ক্লাস, হ্যাঁ হ্যাঁ, যারা তৃতীয় বর্ষে আছেন তারা ফোকাস রাইটিং একটু কম পড়লে অসুবিধা নাই, কারণ আপাতত আপনাদের রিটেন পরীক্ষা মানে হওয়ার সম্ভাবনা কম। তবে নোটগুলা মানে আমি যেভাবে পড়াইতেছি এই ট্রেনিং এখন থেকে নিতে থাকবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনারা ম্যাথ যা করাই সব করবেন, ইংরেজি যা করাই সব করবেন, বাংলা সব করবেন, আইসিটি সব করবেন, জিকে সব করবেন। ফোকাস রাইটিং গুলা বুঝবেন, এই নোটের প্যাটার্ন গুলা মানে শিখা রাখবেন, প্র্যাকটিস গুলা। ইংরেজিতে কিন্তু যা শেখাবো ওখানে সবই মানে সব শিখতে হবে। ইংরেজিতে হচ্ছে আপনার ওই যে রাইটিং আছে, হ্যাঁ, সবগুলো আপনার কাজে দিবেন। শুধু যে তথ্য যেগুলো আছে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে আছে এগুলো একটু আপাতত কম মুখস্থ করলে হবে, বাট এই ফ্রেম গুলা রাখতে হবে আর কি। ঠিক আছে, অতিরিক্ত পেপার নাই। ইংলিশে লিখতে হবে, বাংলা লেখা যাবে না। ব্যাংক তো যেটা ব্যাংকে আছে, আমি আপনাদেরকে বলি, ব্যাংক রিটেনে একটা বাংলা রচনা আসে, একটা রচনা একটা টপিকও বাংলাতে, ওইটাই বাংলা, ওই একটাই বাংলা, আর বাংলা নাই। হ্যাঁ, আর মাঝে মধ্যে না ওইটাই বাংলা, মাঝে মধ্যে আবার অঙ্ক বাংলাতে দেয়, যেমন ক্যাশের পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিটেনের অঙ্ক এসে বাংলাতে। হ্যাঁ, তবে আপনি ধরে রাখেন 200 নাম্বারের মধ্যে একটা প্রশ্ন বাংলা হতে পারে, একটা বা দুইটা জোর মানে, হ্যাঁ, এছাড়া আর কোনো বাংলা নাই, সব ইংরেজিতে। ভয়ের কিছু নাই, মানে আপনি পারবেন। হ্যাঁ, ফোকাস রাইটিং বাংলাতেও আসে, ফোকাস রাইটিং বাংলাতেও আসে, ও ফোকাস রাইটিং যদি বাংলা আসে আর একটা এসে আসে, তাহলে দুইটা, হ্যাঁ, দুইটা বাংলাতে পাবেন, দুইটার মতো আর কি, বাকিগুলা ইংরেজিতে। ভয়ের কিছু নাই, পারবেন। এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, এখন আমি সম্পূর্ণ আকারে বুঝতে পারলাম। আচ্ছা, সোহেল মজুমদার, যাক তাই তো ভালো। ফোর্থ ইয়ারে যারা আছেন তারা পড়তে পারেন, হ্যাঁ, ফোর্থ ইয়ারে যারা আছেন তারা পড়তে পারেন। এই ফরম্যাট গুলো শিখবেন, হ্যাঁ, ফরম্যাট গুলা শিখবেন আর কি। হ্যাঁ, ফরম্যাট গুলো কিভাবে লিখতে হয় ফোকাস রাইটিং, এটা আপনাদের জন্য এটা ট্রেনিং না। আপাতত চতুর্থ বর্ষের আবেদন করতে পারবেন না, রেজাল্ট না হলে করা যাবে না, রেজাল্ট না হলে করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আজকে আপনাদের আর আমি পড়াবো না, আজকে এটাই থাক। আমি হচ্ছে আপনাদের ওই যে নোটগুলা একটু বাকি আছে, এইটা আর গতকালের ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, এই দুইটার একটু নোট করব। নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল আবার আমার ক্লাস আছে। হ্যাঁ, তো হচ্ছে যে আজকে একটাই থাক। আজকে বড় একটা প্রশ্ন করলাম, অনেক কথা বলা লাগলো। এরপরে আমরা আরেকটু, আমি চেষ্টা করবো এরপর থেকে যেদিন আপনাদের ফোকাস রাইটিং ক্লাস থাকবে নোটটা রেডি করে তারপর ক্লাস নেওয়ার। হ্যাঁ, আমি গত 2 দিন বিশ্বাস করেন এই মোবাইল নিয়ে যে কি দৌড়াইছি, মানে আজকেও গেছি, আজকে মোবাইল নিয়ে গেছি, মোবাইল বোর্ড লোক পাওয়া যায় না, মানে খুব বিশ্রী একটা অবস্থা। মানে গত 2-3 দিন আমি এই মোবাইল আর এগুলা নিয়ে এসেছিলাম যে আমার ক্লাস নিতে পারতেছি না, মোবাইল হচ্ছে ঘোলা আসতেছে, বোর্ড ঠিক নাই। সো এই জন্য হচ্ছে আমার একটু নোটটা দিতে দেরি হলো, এই জন্য আমি দুঃখিত। তবে আপনাদের কিন্তু কালকেও ক্লাস আছে, পরশু ক্লাস আছে, মিস দিবেন না আর কি। ঠিক আছে, আর আপনাদের আমি একটা রুটিন দিয়ে দিতেছি কোন দিন কোন ক্লাস, এই গ্রুপেই আমি একটু চিন্তা করে রুটিন দিয়ে দেবো কোন দিন কোন ক্লাস হবে। ঠিক আছে, তো আজকে আর প্রেসার দিব না, আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, আর নোট এই গ্রুপে পেয়ে যাবেন আর কি, নোট কারো দেওয়া যাবে না, আমি সুন্দর করে নোট করে দিব আর কি। ঠিক আছে, তো যাই হোক, আজকে বিদায় নিতেছি। প্রশ্ন ব্যাংক এখন সলভ করতে যাবেন না, পারবেন না। আচ্ছা, প্রশ্ন ব্যাংক নিয়ে একটু বলি, শোনেন, প্রশ্ন ব্যাংক নিয়ে একটু বলুন। যারা হচ্ছে ব্যাংকে প্রশ্ন ব্যাংক এখন কিনছেন বা বাসায় আছে, সলভ করতে চান, তাহলে সেখানে আপনি কি কি সলভ করবেন? সেখানে আপাতত আপনি অঙ্ক সলভ করতে গেলে পারবেন না, ম্যাক্সিমাম অঙ্কই পারবেন না, কারণ অঙ্কের আমাদের ক্লাসই হয়েছে কয়েকটা ক্লাস, হ্যাঁ, 4টা টপিকের ক্লাস হয়েছে, তাহলে আরো মানে কত টপিক বাকি। সো আপনার মনে হবে যে আমি অঙ্ক তো কিচ্ছু পারি না, সো ওটা পরে করেন। আপাতত আপনি চাইলে ইংরেজিটা করতে পারেন, বাংলাটা ফুল করেন, আইসিটিটা করেন, সাধারণ জ্ঞানটা করেন, এগুলা আপনি তো এমসিকিউ এগুলো আপনি করতে থাকেন, ট্রান্সলেশন প্র্যাকটিস করেন। বাট ম্যাথটা আরো কিছুদিন পরে, কারণ ম্যাথ করতে গেলে আপনি পারবেন না। ঠিক আছে, মানে যে জিনিসগুলো চেঞ্জ হবে না, আইসিটি সারা জীবনও চেঞ্জ হবে না। হ্যাঁ, বাংলা রবীন্দ্রনাথ আর নতুন মানে কবর থেকে উইটা লিখবে না। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে ফিক্সড। তারপর সাধারণ জ্ঞানের যেগুলো ফিক্সড ওগুলো পড়েন। হ্যাঁ, ইংরেজি পড়েন, ইংরেজি ওখানে সিনোনিমস এর যে কোশ্চেন আছে, অ্যান্টোনিমস এর যে কোশ্চেন আছে ওগুলা পড়েন, ওই কোশ্চেন গুলো তো উত্তর দেওয়া আছে, ওগুলা সলভ করেন। ঠিক আছে,
ম্যাথটা আরো পরে করেন, আমি এখন ম্যাথ করতে গেলে ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার দরকার নেই। মিনিমাম 15টা ক্লাস করেন ম্যাথের, তারপরে যাবেন সলভ করতে আর কি। ঠিক আছে, তো আজকে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।